আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটি সচরাচর সমস্ত এসএসসি পরীক্ষাতে আসে। এটা আসার সম্ভাবনা খুব বেশি, সেজন্য আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। একটু যদি লক্ষ্য রাখেন তবে এটা এতটা কঠিন নয়, এটি জ্যামিতিক আকারে। প্রশ্নটার দিকে একটু লক্ষ্য রাখেন। এখানে প্রশ্ন বলছে একটি অবতল দর্পণের সামনে, একটি অবতল দর্পণের সামনে। এখন আমাদেরকে বুঝতে হবে অবতল দর্পণ কি। অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। এর বিম্বের আকার, আকৃতি, প্রকৃতি, অবস্থান নির্ণয় করো। তাহলে এই জিনিসটা আমি বুঝতে হবে। একটা অবতল দর্পণের সামনে, ধরেন এই যে আমি একটা চিত্র আঁকছি, এটা হচ্ছে একটা চিত্র, বোঝা গেছে, একটি অবতল দর্পণ। এখন তাহারা আমাকে প্রশ্নে বলছে অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে বস্তু আছে। এখন 30 সেন্টিমিটার দূরে বস্তু আছে, এটা বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত, কিংবা বক্রতার ব্যাসার্ধ কত। দেখি প্রশ্ন লেখা আছে কিনা। এই দেখেন প্রশ্ন লেখা আছে, একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। এর বিম্বের আকার, আকৃতি, অবস্থান নির্ণয় করো। লাস্টে দিয়েছে দর্পণের বক্রতার ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। দর্পণের বক্রতার ব্যাসার্ধ 40। এখন একটু চিত্রের দিকে আপনারা লক্ষ্য রাখেন। এখানে বলছে এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ 40। এর মানে এই যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই চিত্রের দিকে লক্ষ্য রাখেন, এই আলোর এই অবতল দর্পণের দিকে লক্ষ্য রাখেন। এই যে সি দিয়েছি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে প্রধান ফোকাস। আর এই যে আমি দিয়েছি ও, এটাকে আপনারা বলবেন মেরুবিন্দু, এটা হচ্ছে মেরুবিন্দু। তাহলে এই মেরুবিন্দু থেকে বক্রতার ব্যাসার্ধ এই সি বিন্দু পর্যন্ত যে দূরত্ব আছে, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমি এখানে বক্রতার ব্যাসার্ধ ধরতে পারি সি ও সমান হচ্ছে, প্রশ্নে বলছে বক্রতার ব্যাসার্ধ 40, এই দেখেন 40। তাহলে সি ও সমান হচ্ছে 40, সি ও সমান হচ্ছে 40। মানে এই মেরুবিন্দু থেকে এই সি পর্যন্ত, বক্রতার কেন্দ্র পর্যন্ত, বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মধ্যকার যে দূরত্ব, এটাকে বলা হয় এই বক্রতার ব্যাসার্ধ। আমি 40। আমরা জানি ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটা আপনাকে বুঝতে হবে। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এর মানে হচ্ছে এখান থেকে যদি এতটুকু যদি 40 হয়, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 40-এর অর্ধেক, মানে 20। তাহলে আমরা এফ ও মানে ফোকাস দূরত্ব আমরা পেলাম 20। প্রশ্ন হলো স্যার এখানে তো ফোকাস দূরত্ব 20 নেই, কিন্তু প্রশ্নে বলছে বক্রতার ব্যাসার্ধ 40। এখান থেকে সারা হচ্ছে 40, তাহলে অর্ধেক হচ্ছে 20। কারণ আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বোঝা গেছে। তাহলে আমরা ফোকাস দূরত্ব পেয়ে গেছি, বক্রতার ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন প্রশ্ন হলো স্যার আমাদের তো প্রশ্ন তো অন্য কিছু। তাহলে আমরা যখন একটা বস্তুর আকার, আকৃতি, অবস্থান বিবেচনা করব, তখন আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে এই বস্তুটি কোথায় আছে। এই বস্তুটি এখানে আছে না এখানে আছে, না এখানে আছে না এখানে আছে, নাকি এটার উপরে আছে নাকি এটার উপরে আছে। তাহলে এই বস্তুটা যেটির উপরে আছে সেটা ডিপেন্ড করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে প্রথম প্রয়োজন হচ্ছে এই বস্তুটা কোথায় আছে। যে বলেছে একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে। তাহলে এই 30 সেন্টিমিটার দূরে যেহেতু বলছে, তাহলে এই বস্তুটি কোথায় আছে সেটা বাহির করা আমাদের প্রধান লক্ষ্য। দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমরা প্রথমে বাহির করেছি এখান থেকে এতটুকু হচ্ছে 40, আর এখান থেকে এতটুকু হচ্ছে 20। তাহলে এখান থেকে এতটুকু যদি 20 হয়, আর এখান থেকে এতটুকু যদি 40 হয়, তাহলে 30 কোথায় হতে পারে? এখান থেকে এতটুকু 20 আর এতটুকু 40, তাহলে 30 এতটুকু হতে পারে। ধরেন এখান থেকে এতটুকু হচ্ছে 10, 20, 30, 40। তাহলে আইডিয়া করলাম এখানে হবে 30, কিন্তু আমাদের এখানে তো বলছে বক্রতার ব্যাসার্ধ দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। তাহলে মেরুবিন্দু থেকে 30 সেন্টিমিটার বস্তুটা এখানে আছে। কিভাবে আমরা বুঝলাম এখানে আছে? প্রথমে আমরা বক্রতার ব্যাসার্ধ জেনেছি 40, এখান থেকে এতটুকু হচ্ছে 40, এখান থেকে এতটুকু হচ্ছে 40, আর এতটুকু হচ্ছে 20। তাহলে এতটুকু 40, এতটুকু 20, তাহলে 30 কোথায় হবে? আশা করি এখানে হবে না, কারণ এখান থেকে এতটুকু 20, এখানে 15, 16, 17 হলে এখানে হবে। আবার যদি 20 থেকে 40 হয় এখানে হবে। আবার যদি বলে 50, তাহলে কিটা
কি এখানে হবে, তাহলে এটা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এই 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 বর্ণনা দেখে আমরা বুঝতে পেরেছি আমাদের এই বস্তুটা ঠিক এখানে আছে, বস্তুটা ঠিক কি আছে, এখানে আছে। এই বস্তুটাকে আমরা ধরে নিলাম এ বি, কি ধরে নিলাম, এ বি। এখন পরীক্ষাতে প্রশ্ন আসলো অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে, আবার বলছে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ 40। তাহলে আমরা এই যা যা বলছে তা নিয়ে আমরা কিন্তু এতটুকু এগিয়েছি। তাহলে প্রশ্ন হলো আমি কিভাবে পরীক্ষাতে লিখব, তাহলে লিখবেন এটি হচ্ছে একটি অবতল দর্পণ, এর মেরুবিন্দু ও, ফোকাস দূরত্ব এফ এবং বক্রতার কেন্দ্র সি। আমি যা যা বলতেছি তাই লিখবেন, আপনি আমার সাথে সাথে লিখবেন, তখন আপনার মনে থাকবে। দেখবেন এটি একটি অবতল দর্পণ, অবতল দর্পণের মেরুবিন্দু ও, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে, বক্রতার কেন্দ্র সি এবং ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু হচ্ছে এফ। এখন হচ্ছে এখানে সি ও অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 40, সুতরাং ফোকাস দূরত্ব হচ্ছে এফ ও এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। এতটুকু হাতায় লিখবেন। আর বলেছে মেরুবিন্দু হতে 30 সেন্টিমিটার দূরে, এর মানে মেরুবিন্দু হতে 30 সেন্টিমিটার দূরে এ বি হচ্ছে একটি বস্তু, এ বি হচ্ছে একটি কিটা বস্তু। এখন এই যে এ বি বস্তুটা আছে, এই বস্তুটাকে এই আয়নার মধ্যে ঠিক কি রকম দেখাবে, তারা কি জানতে চাচ্ছে একটু লক্ষ্য রাখেন। এই যে এ বি বস্তু আছে, এই বস্তুটাকে যদি একটা অবতল আয়নার মাধ্যমে আমার সাথে আমরা রাখি, তাহলে এই অবতল আয়নার সামনে রাখলে এই এবি বস্তুটাকে কি রকম দেখাবে, এটা ভালো দেখাবে নাকি খারাপ দেখাবে, না মুঠা দেখাবে নাকি ছোট দেখাবে, সেটাই আজকে আমরা কি করব, বাহির করব। এখন দেখেন এই এ বি বস্তু যখন আমরা অবতল দর্পণের সামনে রাখবো, রাখার পর দেখেন ফার্স্টলি আপনারা লিখবেন এ বি এর শীর্ষবিন্দু এ থেকে, এ বি এর শীর্ষবিন্দু এ থেকে একটি আলোক রশ্মি এভাবে যাবে, একটি আলোক রশ্মি অবতল আয়নার মধ্যে আপতিত হয়। এম বিন্দুতে আমি দিয়ে ফেলি, এম বিন্দুতে আপতিত হয়, মাথার মধ্যে রাখতে হবে, এটা কিন্তু সমান্তরাল ভাবে যাবে। আমরা লিখবো এ বি এর শীর্ষবিন্দু এ থেকে, এ বি এর শীর্ষবিন্দু এ থেকে একটি আলোক রশ্মি এদিকে গিয়ে এখানে গিয়ে সে আপতিত হয়। আমি লিখবো এ বি এর এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষে, এটাকে বলে প্রধান অক্ষে, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে অবতল দর্পণের এম বিন্দুতে আপতিত হয়। আর এখানে বাধা খেয়ে এই ফোকাস দূরত্ব এফ আছে না, এফ বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে এই বিন্দুতে এই বিন্দু পর্যন্ত আসে। আবার লিখবো এ থেকে আরেকটি আলোক রশ্মি, এ থেকে আরেকটি আলোক রশ্মি এফ বিন্দু দিয়ে, আরেকটি আলোক রশ্মি এফ বিন্দু দিয়ে গমন করে আবার অবতল দর্পণের এন বিন্দুতে এসে বাধাপ্রাপ্ত হয় বা আপতিত হয়। এন বিন্দুতে এসে কি হয়, আপতিত হয়ে আবার এখানে বাধাপ্রাপ্ত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে এদিকে প্রতিফলিত হয়ে পি বিন্দু পর্যন্ত যায়। তারপর এই যে এফ ই এবং এন পি কিউ বিন্দুতে ছেদ করে, এখন কিউ থেকে প্রধান অক্ষ বরাবর কিউ এস লম্ব আঁকি, এই কিউ এসই হচ্ছে আমাদের বিম্ব। আপনারা আবার দেখেন আমি কিভাবে আঁকলাম। এই যে এ বি বস্তুটি আছে, এ বি এর শীর্ষবিন্দু থেকে দুইটা আলোক রশ্মি প্রতিফলিত হবে। এই ফার্স্টলি এই একটা আলোক রশ্মি ঠিক এই প্রধান অক্ষ থেকে এভাবে সমান্তরালে যাবে, এই সমান্তরালে গিয়ে অবতল দর্পণে বাধা পেয়ে এখান থেকে আবার এই প্রধান ফোকাস মানে এফ বিন্দু দিয়ে গমন করবে। মাথায় রাখতে হবে এই এফ বিন্দু দিয়ে কিন্তু গমন করতে হবে। আর আরেকটা আলোক রশ্মি এ বিন্দু থেকে এদিকে না গিয়ে সরাসরি এফ বিন্দু দিয়ে গমন করে এই অবতল দর্পণের এন বিন্দুতে এসে আপতিত হয়। আর এই এন বিন্দুতে এসে আপতিত হওয়ার পর তা আবার বাধা খেয়ে প্রতিফলিত হয়ে পি বিন্দু পর্যন্ত যায়। তখন এই এফ ই এবং এন পি কিউ বিন্দুতে ছেদ করে, এখানে এসে বাধা ছেদ খাইছে না, এখানে সে ছেদ খাইছে, কিউ বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করব, কিউ বিন্দু থেকে এস বিন্দু কিউ এস লম্ব আঁকি, এই বলে প্রধান অক্ষের সব উপর কিউ এস কি আঁকি, লম্ব আঁকি। এই যে কিউ এস আমি লম্ব এঁকেছি, লম্ব আঁকার পর এটাই হচ্ছে নির্ণেয় প্রতিবিম্ব, এখন প্রশ্ন হলো স্যার এটা কি রকম আছে, আমি কিভাবে লিখব। এই যে প্রধান অক্ষ আছে, এটার যদি উপরের দিকে হয় তাহলে এই বিম্বটা যদি এটার উপরের দিকে হয় তাহলে বলবেন এটা সোজা, এটা কি সোজা। যেহেতু এটা নিচের দিকে আছে সুতরাং এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে আয়না। এই বিম্বটি আমরা পেয়েছি আয়নার সামনে, এটা কি
আয়নার সামনে। তাহলে আমরা এখানে লিখব আয়নার সামনে, আয়নার সামনে। যদি এখানে হতো, বস্তুটা এখানে পেতাম, এখানে পাইতাম, তাহলে লিখতাম আয়নার পেছনে। যেহেতু এটা আয়নার সামনে আছে, সুতরাং আমরা এটাকে লিখব বাস্তব। আমরা লিখব বাস্তব। দেখেন, চিন্তা করেন, একটু চিন্তা হলে পেয়ে যাব, এই যে বিম্বটা আছে যদি আয়নার সামনে থাকে তাহলে এটা হচ্ছে বাস্তব, আয়নার পেছনে তাহলে এটা হচ্ছে অবাস্তব। এটা যদি এদিকে নিচের দিকে হয় তাহলে উল্টা, যদি উপরের দিকে হয় তাহলে এটা হচ্ছে সোজা। এখন প্রশ্ন হলো, এই যে আমার এ বি হচ্ছে প্রধান মেইন লক্ষ্যবস্তু, কিন্তু আয়নার মধ্যে দেখা যাচ্ছে এস কিউ এর মতো। দেখেন, এ বি থেকে কিন্তু এস কিউ এর এটি বড়, এ বি থেকে এস কিউ হচ্ছে বড়, সুতরাং এটা হচ্ছে যে বস্তুটা ছিল এই বস্তু থেকে বড়, সুতরাং এটা হচ্ছে বিবর্ধিত, এইটাই হচ্ছে এই অঙ্কের মূল। আমরা এভাবে লিখবো, এই বস্তুকে কিন্তু আয়নার মধ্যে এভাবে দেখাইতেছে, তাহলে এই বস্তুটা যেহেতু প্রধান অঙ্কের নিচের দিকে, সুতরাং এটা হচ্ছে উল্টো, আয়নার সামনে যেহেতু সেজন্য আমরা লিখবো বাস্তব, উল্টো বাস্তব বিবর্ধিত কেন লাগছি, কারণ এই বস্তু থেকে অরিজিনাল বস্তু থেকে আয়নার মধ্যে এটাকে মুঠা দেখাইতেছে, সেজন্য এটা হচ্ছে বিবর্ধিত, আর এটা আয়নার সামনে আছে, তাই এটা আয়নার সামনে। আমি যেভাবে বলছি এভাবে 2-1 বার প্র্যাকটিস করলে আপনাদের অঙ্কটা হয়ে যাবে। ভালো থাকেন।